প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বিজ্ঞান বিষয়ের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পড়ব। আমরা গত ক্লাসে প্রাকৃতিক সম্পদের প্রথম অংশটুকু পড়েছিলাম। আজকে এর দ্বিতীয় অংশটুকু পড়ব। আমি দ্বিতীয় অংশে যাওয়ার আগে প্রথম অংশ সম্পর্কে তোমাদেরকে একটু বলে নিতে চাই। প্রথম অংশে ছিল প্রাকৃতিক সম্পদ কাকে বলে, বা প্রাকৃতিক সম্পদগুলো কি কি এবং কোন প্রাকৃতিক সম্পদগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা কোনটা কেমন কি কাজে লাগে। প্রকৃতির যেসব প্রকৃতি থেকে আমরা যে অংশগুলো আমাদের কাজে লাগাই বা প্রকৃতি থেকে পাওয়া যা কিছু আমরা আমাদের কাজে লাগাই সেগুলোকেই বলা হয় প্রাকৃতিক সম্পদ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ। পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এবং সাধারণত আমরা বৃষ্টিপাত, নদী, পুকুর এই জায়গাগুলো থেকে পানি পেয়ে থাকি। বনজ সম্পদ বলতে আমরা আমাদের গাছপালাকে বোঝাই এবং গাছপালা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আছে খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে রয়েছে খনিজ, শিলা, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। এই জিনিসগুলো আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এই যে প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে, এই প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে কিছু আছে নবায়নযোগ্য, আবার কিছু আছে অনবায়নযোগ্য। নবায়নযোগ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেই সম্পদগুলোকে আমরা বারবার বা পুনরায় ব্যবহার করতে পারি। যেমন সূর্যের আলো, আমি চাইলে আমার ইচ্ছে মতো বারবার আমি সূর্যের আলোকে ব্যবহার করে তাপ উৎপন্ন করতে পারি কিংবা সেটাকে শক্তিতে রূপান্তর করতে পারি। তারপরে হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহকেও আমরা এটাকে বলা হচ্ছে, মানে আমরা যেটা বলি আনলিমিটেড, আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। এগুলোকে বলা হয় নবায়নযোগ্য। আর অনবায়নযোগ্য হচ্ছে যেটা একবার ব্যবহারের পরেই শেষ হয়ে যায় এবং 1000 বছর পরেও আমরা সেটাকে আর ফিরে পাই না। যেমন প্রাকৃতিক গ্যাস বা কয়লা, যেটাই বলি না কেন, এগুলো ব্যবহার করার ফলে বা এগুলোকে পোড়ানোর ফলে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ থেকে আমরা পরবর্তী তাপকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো এই যে তেল বা কয়লা, এগুলোকে একবারই ব্যবহার করা যায়। এগুলো ছিল আমাদের গত ক্লাসের কিছু পড়া। আজকে আমরা পড়ব যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। এর আগে আমাকে জানতে হবে শক্তিটা কি। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। যেমন আমি এখানে এই কলমটা রেখেছি, এই কলমটাকে আমি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেলাম। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এই কলমটাকে নিয়ে যাচ্ছি, এইটার জন্য আমার একটা সামর্থ্যের দরকার আছে। এই যে সামর্থ্য, এটাকেই বলা হয় শক্তি। যেমন আমি যখন শব্দ উৎপন্ন করব, দুটো জিনিসকে আঘাত করার মাধ্যমে যখন শব্দ উৎপন্ন করব, দুটো জিনিসকে কাছাকাছি নিয়ে এসে আঘাত করার যে সামর্থ্য আমার তৈরি হবে সেটাই হবে শক্তি এবং সেটা হবে শব্দ শক্তি। তো এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে কিভাবে ব্যবহার করে থাকি। প্রথমে আসছে সূর্যের আলো। সূর্যের আলো আমরা গ্রামাঞ্চলে অনেক জায়গায় শুনি যে সৌর বিদ্যুৎ একটা কথা। এই সৌর বিদ্যুৎটা সূর্যের আলো ব্যবহার করেই বা সূর্যের আলোকে ব্যবহার করেই তৈরি করা হয়। যেমন আমি এখানে একটা চিত্র দেখিয়েছি, এটা সৌর বিদ্যুৎ বা সৌর প্যানেল যেটাই বল না কেন। সৌর প্যানেল হচ্ছে একটা যন্ত্র। এই যন্ত্র সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এবং পরবর্তীতে আমরা সেই বিদ্যুৎ ব্যবহার করে বাড়ির বিভিন্ন লাইট বা ফ্যান এটা নিয়ন্ত্রণ করে থাকি বা লাইট বা ফ্যান চালানোর জন্য সেটা ব্যবহার করে থাকি। এখানে গ্রামের বাড়িতে নর্মালি বাড়ির ছাদে এরকম সৌর প্যানেল তৈরি করে সূর্যের আলোটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এভাবে আমরা সূর্যের আলো থেকে বিদ্যুৎ পেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে ক্যালকুলেটরেও সৌর প্যানেল ব্যবহার করা হয়। আমরা অনেক সময় তোমাদেরকে বলি যে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেলে সেটা কিছুক্ষণ রোদে রেখে দেওয়ার পরে দেখা যায় যে ওটা আবার চালু হয়েছে। তো ওটাই সৌরশক্তি ব্যবহার করে তৈরি করা। এরপরে আছে বায়ু প্রবাহ। বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বায়ু প্রবাহকে কাজে লাগানো হয়। আমি এখানে একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি। এগুলো হচ্ছে টারবাইন, ঠিক আছে, টারবাইন।
এই জেনারেটরের সাথে এই টারবাইনটা যুক্ত থাকে এবং এই টারবাইনটা বায়ু প্রবাহের মাধ্যমে ঘোরে বা এইভাবে ঘোরে। ঠিক আছে, আমি ঘূর্ণনটা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়েছি, তোমাদের বইয়ে আরও সুন্দর করে ছবিটা দেওয়া আছে। তো এই জেনারেটরের সাথে লাগানো এই যে টারবাইন, এগুলা হচ্ছে যে বায়ু প্রবাহের মাধ্যমে ঘুরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপর আছে পানির স্রোত। পানির স্রোতটাকেও জেনারেটরের সাহায্যে আমরা মানে জেনারেটরের মধ্যে যে উইন্ডমিলের যে টারবাইনটা লাগানো থাকে সেই টারবাইনটাকে পানির স্রোতের সাহায্যে ঘুরিয়েও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এছাড়াও রয়েছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস, মানে এগুলো আমরা ব্যবহার করার পর আর ফিরে পাবো না। এগুলোকে জীবাশ্ম জ্বালানিও বলা হয়। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয় এবং এই তাপটা আমরা ব্যবহার করি রান্না করার বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন রান্না করার কাজে, যানবাহন চালানোর কাজে, বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে। যেমন আমরা বাসায় যে গ্যাস দিয়ে রান্না করি সেটাও এক ধরনের প্রাকৃতিক গ্যাস। তো ওখান থেকেই তাপ উৎপন্ন হয় এবং সেটা দিয়ে আমরা রান্না করে থাকি। তো এই যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, এই সম্পদগুলো শক্তি উৎপাদনের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয়। এখন আমাদেরকে এই প্রাকৃতিক সম্পদ কিছু আছে সীমিত, ঠিক আছে, যেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি সেগুলো অনেক, বাট যেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি না সেগুলো হচ্ছে সীমিত। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রাকৃতিক সম্পদগুলোকে সংরক্ষণ করতে হবে। প্রাকৃতিক সম্পদগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, বা আমরা কিছু নিয়ম মেনে চলে প্রাকৃতিক সম্পদগুলোকে খুব সহজেই সংরক্ষণ করতে পারি। যেমন সম্পদের ব্যবহার কমানো। আমরা যদি একটু মিতব্যয়ী হয়ে চলি তাহলে দেখা যাবে যে প্রাকৃতিক সম্পদগুলোকে সংরক্ষণ করতে পারছি। যেমন যখন আমি রুম থেকে বের হয়ে যাব বা রান্না শেষ, তখন আমি রুমের লাইট ফ্যান অফ করে দিলাম, কিংবা রান্না শেষে চুলাটাকে অফ করে দিলাম। এভাবে আমরা সম্পদের ব্যবহার কমাতে পারবো। এরপর আছে সম্পদের পুনঃব্যবহার। পুনঃব্যবহার মানে হচ্ছে একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটাকে ফেলে না দিয়ে পরবর্তীতে ওটাকে ঠিক করার মাধ্যমে আবার ব্যবহার করা। যেমন আমি এই কাগজটা ব্যবহার করেছি লেখার কাজে, এখন আমার কাজ শেষ হয়ে গেলে আমি এটাকে ফেলে না দিয়ে এটাকে দিয়ে যদি আমি ধরো হচ্ছে ঠোঙা বানিয়ে পরবর্তীতে কিছু রাখার কাজে ব্যবহার করি, বা কিছু, যেমন এখন যেহেতু আমাদের পলিথিন ব্যবহারটা নিষিদ্ধ, সেক্ষেত্রে আমি ওই কাগজের ঠোঙাটা ব্যবহার করতে পারি। এইভাবে দেখা যাচ্ছে যে আমি পুনরায় এই কাগজটাকে আবার ব্যবহার করেছি। এটাকে বলা হয় সম্পদের পুনঃব্যবহার। আবার ধরো হচ্ছে যে তোমার জামা কোথাও ছিঁড়ে গেল বা তোমার জুতা কোথাও ছিঁড়ে গেল, সেক্ষেত্রে তুমি সেটাকে সেলাই করে পরবর্তীতে আবার ব্যবহার করলে। তার মানে হচ্ছে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে বারবার রিপেয়ার করার মাধ্যমে বা নতুন ফেলে না দিয়ে সেটাকে সুন্দর করে গুছিয়ে কিংবা মেরামত করে তো আবার ব্যবহার করাটাকেই বলা হয় সম্পদের পুনঃব্যবহার। এরপর আরেকটা আছে সম্পদের রিসাইকেল করা। সম্পদের রিসাইকেল হচ্ছে পুরনো জিনিসকে নতুন জিনিসে পরিণত করা। যেমন আমি হয়তোবা এই কাগজটা লেখা শেষ হয়ে গেলে ফেলে না দিয়ে সেটাকে ঠোঙা বানিয়ে ব্যবহার করলাম। এই ঠোঙাটাকে আবার ফেলে না দিয়ে অনেকগুলি ঠোঙা একসাথে করে ওই কাগজগুলোকে আবার আমি নতুন কাগজে পরিণত করতে পারি। এভাবে দেখা যাবে যে যে জিনিসগুলো থেকে কাগজ তৈরি করা হয়, আমরা জানি গাছ থেকে কাগজ তৈরি করা হয়, সেক্ষেত্রে ওই গাছের ব্যবহার কমে যাবে। তো এইভাবে যদি আমি কোনো জিনিস ফেলে দেওয়া যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে একসাথে করে পরবর্তীতে আবার সেখান থেকে নতুন কোনো জিনিস তৈরি করি, তখন সেটাকে বলা হবে সম্পদের রিসাইকেল করা। এরপরে আছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার মানে হচ্ছে, আমরা আগেই বলেছি অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য। সেটা হচ্ছে অনবায়নযোগ্য হচ্ছে আমরা যেটা একবার ব্যবহারের ফলেই শেষ হয়ে যায়, যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। এবং নবায়নযোগ্য হচ্ছে যেটা বারবার আমরা ব্যবহার করতে পারি, যেমন সূর্যের আলো, বায়ুপ্রবাহ। এখন আমি তেল, কয়লা, গ্যাস এগুলাকেও পুড়িয়ে তাপ উৎপন্ন করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আবার সৌরশক্তি বা সূর্যের আলো ব্যবহার করে কিংবা বায়ুপ্রবাহ ব্যবহার করেও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এখন আমি যদি অনবায়নযোগ্য, যেটা আমরা ফিরে পাবো না, এটা ব্যবহার করে বারবার বিদ্যুৎ উৎপন্ন করি, সেক্ষেত্রে একসময় দেখা যাবে যে আমাদের এই সম্পদগুলি শেষ হয়ে গেছে।
কিন্তু যেগুলো আমি বারবার ব্যবহার করতে পারবো, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, এই যে সম্পদগুলো আছে প্রাকৃতিক সম্পদ, এগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। তো আমরা যদি এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পদের যথোপযুক্ত ব্যবহার হবে এবং সম্পদ সংরক্ষণও করা হবে। এরপর আছে অভ্যাসের পরিবর্তন করা। অভ্যাসের পরিবর্তন করা এর একটা অন্যতম উদাহরণ হচ্ছে ক্লাসে তোমরা দেখা যায় যে অযথাই ক্লাস থেকে বের হয়ে গেছো, ক্লাসে কোনো ক্লাস হচ্ছে না, কিন্তু ফ্যান কিংবা লাইট জ্বলছে স্কুলে, অথবা তোমার বাসায় তুমি বাইরে খেলতে চলে গেছো, বাসার রুমের লাইটটা বা ফ্যানটা অফ করে রেখে যাওনি। তো এই যে অভ্যাসগুলো, আমাদেরকে এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আমরা যদি আমাদের অভ্যাসের পরিবর্তন করি তাহলে অবশ্যই আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে রক্ষা করতে পারবো। তো আমরা প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করার জন্য যে জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব। এখন আমাদের এই অধ্যায়ের মোটামুটি তোমাদের বোঝার যা ছিল সেটুকু শেষ হয়ে গেছে। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে। আমি প্রতি অধ্যায় যখন পড়াই, অধ্যায় পড়ানোর পরে কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান দিয়ে থাকি। এইগুলো শুধু গুরুত্বপূর্ণ শূন্যস্থান নয়, এই লাইনগুলো তোমার অন্যান্য এমসিকিউর ক্ষেত্রে এবং সত্য মিথ্যার ক্ষেত্রেও আসতে পারে, আবার তোমাদের সঠিক উত্তরের ক্ষেত্রেও আসতে পারে। তবে আমি ইম্পর্ট্যান্ট দেখে, আমার কাছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়, গুরুত্বপূর্ণ দেখে কিছু শূন্যস্থান পূরণ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে দেওয়া হয়েছে কোনো কিছু করার সামর্থ্যকে ড্যাশ বলে, শক্তি ড্যাশ সৃষ্টি করতে পারে, মানুষ শক্তি পাওয়ার জন্য ড্যাশ ব্যবহার করে, সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে ড্যাশ শক্তিতে রূপান্তর করে, বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে ড্যাশ ব্যবহৃত হয়, বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত ড্যাশ ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে, পানির স্রোত সর্বাধিক ব্যবহৃত ড্যাশ উৎস, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ, শীতপ্রধান দেশে ঘর উষ্ণ রাখতে ড্যাশ ব্যবহার করা হয়, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে ড্যাশ, ড্যাশের মাধ্যমে পুরাতন বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়, পুরাতন ড্যাশ জিনিসপত্র রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করা যায়। এখন তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে। তোমাদের পরীক্ষায় দেখা যায় যে যেহেতু তোমরা এই বছর ক্লাস 4-এ আছো, আগামী বছর ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা দিবে, সেখানে কিছু সৃজনশীল আকারের প্রশ্ন আসে, কিংবা ছোট ছোট দুটো বা তিনটে প্রশ্ন একসাথে করে তারপরে আসে। তো আমি সবগুলো নিয়মের উপরেই কিছু প্রশ্ন দিয়েছি। যেমন হচ্ছে প্রথম হচ্ছে শক্তি কাকে বলে, এটা একটা ছোট প্রশ্ন। তারপর হচ্ছে যে সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত ইত্যাদি প্রাকৃতিক সম্পদ, এসব প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কিভাবে শক্তি পাই, মানে এইসব সূর্যের আলো এবং বায়ু প্রবাহ আমি একটু আগে যেটা বলেছি তোমাদেরকে, আমরা কিভাবে এগুলো ব্যবহার করে শক্তি পাই সেটুকু আমরা লিখব। এরপর আছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ কাকে বলে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুটি উপায় লিখো। আমি তোমাদেরকে এখানে 4-5টা উপায়ের কথা বলে দিয়েছি, তুমি যে কোনো দুটো উপায় সুন্দর করে গুছিয়ে লিখলেই হবে। এরপর আছে সূর্যের আলো, বায়ু প্রবাহ ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানির উৎস, এদের ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে অনবায়নযোগ্য যেগুলো আছে, যেগুলো একবারে শেষ হয়ে যায়, সেগুলি ব্যবহার না করে যদি আমরা যেটা বারবার ব্যবহার করতে পারবো, সূর্যের আলো, বায়ু প্রবাহ, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সম্পদের সংরক্ষণটা আমরা করতে পারবো। তো এর জন্য এদের ব্যবহার বাড়ানো প্রয়োজন। এই কথাগুলি তুমি সুন্দর করে গুছিয়ে যখন লিখবে তখন তোমার এই প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। তো আজকে তোমাদের আমার সাথে আমার পড়াশোনার বিষয়ে কথাবার্তা এখানেই শেষ। আমি আবার তোমাদেরকে অন্য কোনো ক্লাসে অন্য কোনো অধ্যায় সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে দেব এবং এভাবে বাড়ির কাজ দিয়ে দিব। সবাই বাসায় বাড়ির কাজগুলি সুন্দর করে তৈরি করে ফেলার চেষ্টা করবে। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবে।